চারজন বন্ধু মিলে অ্যামাজনের সৌন্দর্যের টানে ঘুরতে বের হয়। প্রথম দিকে তাদের জার্নিটা কিন্তু বেশ মজার ছিল, কারণ জঙ্গলের মনোরম দৃশ্যগুলো এক কথায় সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায়ে ছিল। হঠাৎ এই জঙ্গলের বেশ কিছু প্রতিবন্ধকতা তাদের ঘিরতে শুরু করে। আনন্দ ঘেরা তাদের এই যাত্রা যেন ধীরে ধীরে আরও বেশি কঠিন এবং রহস্যময় হতে শুরু করে। তারা শেষ পর্যায়ে এসে এক বড় সমস্যার সম্মুখীন হয়, আর এই সমস্যার কারণে একত্রিত তাদের সেই পথটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে তারা একা একাই সেই জঙ্গলে সার্ভাইভ করতে থাকে, এমনকি তারা খুঁজতে থাকে নিজের সঙ্গীদেরকে। এখন প্রশ্ন হলো, তারা কি একত্রিত হতে পারবে? তারা কি পারবে অ্যামাজনের ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে? চলুন জানা যাক সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা জঙ্গল মুভিটির আসল রহস্যময় গল্প। প্রধান চরিত্রে আপনি যদি একবার নিজেকে ডুবিয়ে নিতে পারেন, তাহলে ঘরে বসেই অ্যামাজন অ্যাডভেঞ্চারের সত্যিকারের ফিলটা নিতে পারবেন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার, চ্যানেলটি কিন্তু নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই আমরা ইউসিকে দেখতে পারি। ইউসি 3 বছর ইসরায়েলে আর্মিতে চাকরি করেছে, তবে 3 বছর পর সে এই চাকরি ছেড়ে নিজের দেশে চলে আসে। চাকরি ছেড়ে দেওয়ার পিছনে তার প্রধান কারণ ছিল সে অন্য সবার মতো নিজের জীবন পরিকল্পনা করে না। মানে সংসার, বাঁধাধরা জীবন, এসব কিছু তার পছন্দ ছিল না। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল লাইফে অ্যাডভেঞ্চার করবে সে তার জীবনের প্রথম অ্যাডভেঞ্চার এনজয় করার জন্য রওনা হয় দক্ষিণ আমেরিকার পলিভিয়ার দিকে। আর সেখানে যেতেই মার্কাস নামের একজনের সাথে তার দেখা হয়ে যায়। মার্কাস নামের এই ছেলেটি ছিল স্কুল টিচার। সে ছিল খুবই হাস্যোজ্জ্বল একটি ছেলে। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সহজেই সে মানুষের সাথে মিশে যেতে পারত, যার কারণে প্রথম দেখাতে ইউসি এবং মার্কাস খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর থেকে ইউসি এবং মার্কাস বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে। এভাবে ঘুরতে ঘুরতে মার্কাসের দেখা হয়ে যায় তার বন্ধু কেভিনের সাথে। কেভিন ছিল খুব ভালো মানের একজন ফটোগ্রাফার। বিশেষ করে সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিল, মানে জঙ্গল, পশু পাখি, এগুলোই ছিল তার ফটোগ্রাফির মেইন উদ্দেশ্য। আর এই ধরনের ফটোগ্রাফি করার জন্য জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতে হবে, এটাই স্বাভাবিক। ঠিক এই কারণেও জঙ্গল তাকে খুবই টানত। তো যাই হোক, এরপর থেকে তারা 3 জন মিলে সময় কিন্তু বেশ ভালোভাবে কাটাচ্ছিল। গল্পগুজব এবং এখানে সেখানে ঘুরে তারা বেশ খুশিও ছিল। আর খুশি থাকবে না কেন? তারা 3 জনই প্রায় একই কোয়ালিটির মানুষ। আর থাকে না কিছু মানুষ যারা জীবনের বাধা ধরার নিয়মগুলোকে একদমই পাত্তা দেয় না। একদিন বাজারে গিয়ে ইউসির সাথে পরিচয় হয় কার্ল নামের একজন ব্যক্তির। পরিচিত হওয়ার পর তারা দুজন একই টেবিলে বসে গল্প করতে থাকে। কার্ল তখন ইউসির সাথে কথা বলে বুঝতে পারে যে তারা আসলেও বিভিন্ন জায়গাতে ঘুরতে পছন্দ করে। কার্ল তখন ইউসিকে জানায়, আমি কিন্তু একটা রহস্যময় জায়গা সম্পর্কে জানি। জায়গাটা গভীর জঙ্গলে আচ্ছন্ন। সেখানে পুরাতন কিছু অধিবাসীও আছে। জঙ্গলের গভীরতা, রহস্য আর সেই অধিবাসী সব মিলিয়ে একদম জমে ক্ষীর। তোমরা চাইলে কিন্তু সেখানে ঘুরতেই পারো, লাইফে নতুন অভিজ্ঞতা হবে। আর এখানে সবচেয়ে বড় রহস্যময় ব্যাপারটি হচ্ছে, জঙ্গলে যে পুরনো আদিবাসী আছে সেটা কিন্তু খুব একটা মানুষ জানতো না। কার্লের কাছ থেকে এই কথাগুলো শুনে সে সোজা গিয়ে মার্কাস এবং কেভিনকে বলতে থাকে। সে এত উৎসাহ নিয়ে সবার সাথে কথা বলতে থাকে যেন এখনই যেতে পারলে বাঁচে। কিন্তু ইউসির এসব কথায় মার্কাস এবং কেভিন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, কারণ বিশ্বাস করবে বা কিভাবে? এই যুগে এসেও কি এখনো পর্যন্ত আদিম অধিবাসী থাকতে পারে, যেখানে সভ্যতা নাকি এখনো পর্যন্ত পৌঁছায়নি? ইউসি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করলে কেমন হয়, আমরা কার্লের সাথে সবাই মিলে দেখা করি। ইউসির এই কথা শুনে তার বাকি 2 বন্ধু রাজি হয়ে যায়। এরপর তারা কার্লের সাথে দেখা করে। কার্ল তখন তাদেরকে একটা ম্যাপ দেখায়। কার্ল এই সময় সে ম্যাপগুলো দেখিয়ে বলে যে এখানে শুধুমাত্র আদিম অধিবাসী নয়, বরং সেখানে গুপ্তধনও রয়েছে, যে গুপ্তধন স্বর্ণ ভাণ্ডারে ভরা। কার্লের এই কথাগুলো শুনে ইউসি কিন্তু আবারও সবকিছু বিশ্বাস করে ফেলে, কিন্তু মার্কাস এবং কেভিন তার কথা কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না, যার কারণে তারা সেই ঝুঁকিপূর্ণ জঙ্গলের ভিতরে যাওয়ার চিন্তা কোনোভাবেই করছিল না। কিন্তু ইউসির অতিরিক্ত নাচানাচির ঠেলায় তারা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। কার্ল কিন্তু তাদেরকে বলেছিল যে কোনো প্রকার বিপদ আপদ আসলে সে তাদেরকে অবশ্যই বাঁচিয়ে নিতে পারবে, কারণ সেই জঙ্গলের অনেক কিছুই সে জানে। এরপর 1981 সালের 4 নভেম্বর তারা তাদের যাত্রা শুরু করে। ইউসি তার সাথে তার ধার্মিক বইটাও নিয়ে নেয়। এরপর তারা 4 জন মিলে অ্যামাজনে পা রাখে। চারিদিকের দৃশ্য তাদেরকে বেশ মুগ্ধ করছিল। মনোরম পরিবেশ, স্নিগ্ধতা আর চারদিকের গভীর জঙ্গল তাদেরকে যেন হাতছানি দিয়ে ডাকছে। সাথে চারদিকে ছিল নানা রকম জানা অজানা পশু পাখি, আর পাশেই ছিল বয়ে যাওয়া স্বচ্ছ পানির নদী। আর এত এত সুন্দর দৃশ্য দেখে তারা নিজেদের এই যাত্রাকে সার্থক মনে করে। এরপর বিকাল পেরিয়ে রাত নেমে আসে। রাতে তারা ফায়ার ক্যাম্প করে এবং তাঁবু টাঙিয়ে সেখানেই থাকার চিন্তা করে। সিনটি শিফট হয়। পরদিন তারা সেখান থেকে আবারও সামনের দিকে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা যেন জঙ্গলের সাথে নিজেদেরকে একদম খাপ খেয়ে নেয়। তারা সেই জঙ্গলের সাথে এত ইজি ছিল যে যেন মনে হয় তারা এর আগেও এখানে অনেকবার এসেছে। তবে খাপ খেয়ে নিলেও কার্ল কিন্তু তাদের 3 জনের থেকে অনেক বেশি কিছু জানত। কখন সূর্য উঠবে, কখন ডুবে যাবে, এমনকি কখন বৃষ্টি হবে, সেগুলো যেন সে আগে থেকেই বলে দিতে পারত। এ সময় ট্যুর গাইডদের মতো করেই সে সবাইকে গাইড দিচ্ছিল। এভাবে অনেকক্ষণ জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে আগে থেকে অনেক মানুষ বসবাস করে। তারা সেই মানুষগুলোর সাথে সেখানে কয়েকদিন কাটিয়ে দেয়।
তারপর একদিন তারা আবারও সামনের দিকে এগুতে থাকে। যাওয়ার পথে ইউসি কাদার মধ্যে থেকে এক টুকরো সোনাও পেয়ে যায়। আর এই বিষয়গুলো কিন্তু তাদের চরম বিনোদন দিচ্ছিল। জঙ্গলের গভীরে গিয়ে তাদের খাবারের দরকার হয়। কাল তখন বন্দুকের মাধ্যমে একটি বাদর শিকার করে। আজ রাতটা এই বাদরের মাংস খেয়েই তারা কাটিয়ে দেবে। কিন্তু এই সময়ে আমরা তাদের প্রথম সমস্যাগুলো দেখতে শুরু করি। অনেকদিন যাবৎ তারা এই জঙ্গলে ঢুকেছে। স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মার্কাসের পায়ে এক প্রকার ঘা তৈরি হয়েছে। এই ঘাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে সে ভালোভাবে হাঁটতেও পারছিল না। যদিও কাল তার পায়ের চিকিৎসা করছিল, কিন্তু কোনোভাবেই এটা ঠিক হচ্ছিল না। এই সময় কাল তাদেরকে জানায় যে তারা এমন একটা জায়গায় আছে আর মাত্র 4 দিন হাঁটলে তারা একটা আদিম অধিবাসীর জায়গায় পৌঁছে যেতে পারবে। তাই তাদের আরও ধৈর্য ধরা উচিত। কিন্তু মার্কাস তো মাত্র 2 পাও হাঁটতে পারছিল না। সে 4 দিন ভরা হাঁটবে কিভাবে? এ সময় তারা কি করবে বুঝতেই পারছিল না। কারণ মার্কাসকে নিয়ে তারা সামনে তো এগোনো দূরে থাক, আগের জায়গাতেও ফিরতে পারছিল না। এ সময় তারা ম্যাপ ঘাঁটতে শুরু করে। তারা প্ল্যান করে সেই জায়গাতে তারা ঠিকই পৌঁছবে, কিন্তু স্থল পথে নয়, বরং সামনে থাকা নদী ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যাবে। এরপর তারা খুব সুন্দর করে একটা ভেলা তৈরি করে। ভেলাতে চড়ে তারা বেশ মজা করতে করতে সামনের দিকে এগুতে থাকে। তারা বেশ কিছুক্ষণ খুব ভালোই যাচ্ছিল। হঠাৎ সে নদীতে স্রোত বেড়ে যায়। এতটাই বেড়ে যায় যে তাদের ভেলা ওলটপালট হয়ে যাচ্ছিল। অবস্থা এতটাই বেগতিক ছিল যে তাদের ভেলাটা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরেও তারা অনেক চেষ্টা করে সে ভেলাটা নিয়ে পাড়ে পৌঁছে যায়। তো যাই হোক, এই বাজে অবস্থা দেখে কাল চিন্তা করে যে তারা আর কোনোভাবে গভীরের দিকে যাবে না। কিন্তু কেভিন বলতে থাকে তারা নদীপথ দিয়ে যাবে, কারণ এটা ছিল তাদের জন্য সবচেয়ে সহজ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো নদীপথ দিয়ে যদি তারা যায় তাহলে অবশ্যই মার্কাসের বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ পানিতে তার পায়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তাই কেভিন বলে যে তাকে সঙ্গে নেওয়ার দরকারটা কি। কেভিনের এমন কথা শুনে মার্কাস কষ্ট পায়। সে ডিসিশন নেয় যে কার্লের সাথে সে আবারও শহরে ফিরে যাবে, ঠিক যে শহর থেকে তারা এখানে রওনা হয়েছিল। তাই শেষমেশ কেভিন এবং ইউসি আলাদা হওয়ার চিন্তা করে। মার্কাস ফিরবে কার্লের সাথে। কেভিন আর ইউসি সামনের দিকে ভেলা নিয়ে এগুতে থাকবে। তাই ইউসি এবং কেভিন কার্লের কাছ থেকে ম্যাপটা বোঝার চেষ্টা করে। কাল তখন বলে এই নদীপথ ধরে তোমরা কিন্তু খুব একটা সামনে এগুতে পারবে না, কারণ আর কিছু দূর গেলেই এতটাই স্রোত পাবে যে তোমাদের ভেলা কোনোভাবে কাজই করবে না। আর এ সময় তোমরা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারো। তাই বলাই যেতে পারে তোমাদের এই চিন্তা চেতনা তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু ইউসি এবং কেভিন কোনোভাবে তার কথা শোনে না। অন্যদিকে মার্কাস এবং কার্ল শহরের দিকে ব্যাক করে। এরপর ইউসি এবং কেভিন দুজন মিলে তাদের সেই ভেলাটা নিয়ে সামনের দিকে এগুতে থাকে। কখনো খুব বেশি পরিমাণ স্রোত এবং কখনো শান্ত স্রোতের মধ্যে দিয়ে তারা এগুতে থাকে। এই জার্নিটা তখনও পর্যন্ত তাদের খুবই ভালো লাগছে। আর এভাবে তারা অনেক দিন ভাসতে ভাসতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছে যেখানে পানির স্রোত ছিল একদমই অস্বাভাবিক। আর এটাই ছিল স্রোতের সেই জায়গাটি, যে জায়গা সম্পর্কে কাল তাদেরকে এর আগে বলেছিল। এ সময় কিছুটা অসচেতন হতেই তারা সেই খরস্রোতার ভিতরে ঢুকে পড়ে। এতে তারা জোরে জোরে বৈঠা মারতে শুরু করে। উদ্দেশ্য ছিল পাড়ে পৌঁছা, কিন্তু এত স্রোতে তাদের বৈঠা কিভাবে কাজ করবে? দুপাশে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে এত স্রোতের জলরাশিতে তারা যেন একদমই তুচ্ছ ছিল। তারা কোনোভাবে কিনারাতে না ঘিরতে পেরে একটা পাথরকে আটকে ধরে থাকে। ইউসি বলে এটা আবার কোন ধরনের বিপদে পড়লাম, এখান থেকে ফিরতে পারবো তো? ইউসি কোনো সাঁতার জানতো না, কিন্তু কেভিন ঠিকই সাঁতার জানতো। সে প্ল্যান করে সাঁতার কেটে সে তীরে পৌঁছবে। তারপর ডালপালা সংগ্রহ করে সে ডালপালার মাধ্যমে ইউসিকে এখান থেকে সে উদ্ধার করবে। কেভিন তখন বারবার তাকে আশ্বস্ত করতে থাকে, কিন্তু তারপরে ইউসি প্রচণ্ড ভয় পেতে থাকে। কেভিন থেকে ভরসা দিয়ে অন্য পারে সাঁতরে চলে যায়। পারে গিয়ে সে ইউসিকে বলে ভেলায় থাকা চাকুটি তাকে দিতে, আর এই চাকুটা দিতেই ইউসি নিজেকে সামলে উঠতে পারে না। ঠিক এই সময় নদীর স্রোত তাকে টেনে নিয়ে যায়। কেভিনও পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতে থাকে। এই স্রোতে নেমে তাকে উদ্ধার করার মতো ক্ষমতা তারও ছিল না। এক কথায় পরিস্থিতি একদমই তাদের হাতের বাইরে ছিল। ইউসি এ সময় পানির নিচে থাকা পাথরগুলোর সাথে ধাক্কা খেতে থাকে। অনেকক্ষণ পর ইউসি সামনে থাকা একটা পাথর জড়িয়ে ধরে। এরপর সে গড়াতে গড়াতে কোনো রকম একটা পাড়ে উঠে আসে। ইউসি পাথর ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে মাঝপথ থেকে আবারও গড়ে পড়ে যায়। এরপরেও সে কোনোভাবে হাল না ছেড়ে অনেক কষ্টে উপরে উঠে আসে। উপরে এসেই সে কেভিনকে ডাকতে শুরু করে। অনেক চিৎকার করার পরেও কেভিনের কোনো সাড়াই সে পাচ্ছিল না। আর এই জায়গাতে তো কেভিনের থাকারও কথা ছিল না। নদীর স্রোত এতটাই বেশি ছিল যে তাকে অনেক দূর নিয়ে এসেছে। এরপর সে আবারও পানির দিকে তাকায়। দেখতে পারে তার রেখে আসা ব্যাগটা সেখানে ভাসছে, যার কারণে ব্যাগটাকে সে উদ্ধার করে। ব্যাগটা খুলে একটা ওষুধের বোতল বের করে সে। এই বোতলটা কার্লি তাদের সাথে দিয়েছিল। সে বলেছিল যে এই ওষুধগুলো খেলে সঙ্গে সঙ্গে রিল্যাক্স ফিল হয়। ওষুধটা খেলে কিছুক্ষণের জন্য শক্তিও পাওয়া যায়। মানে বলতে গেলে এটা অনেকটাই কফির মতো কাজ করে। তাই এই ওষুধটা খেয়ে সে পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। পাহাড়ের উপরে উঠেও সে বন্ধুকে খুঁজতে শুরু করে। অনেক ডাকাডাকি করার পরেও কেভিনকে আশেপাশে কোথাও সে পায় না। এরপর নোটপ্যাডে সে একটা কিছু লিখে কাপড়ে পেঁচিয়ে অন্যদিকে চলে যায়। আর এটা করার উদ্দেশ্য ছিল সে যেন হারিয়ে না যায়। পাশাপাশি যদি কেভিন কখনো এদিক দিয়ে যাতায়াত করে তাহলে সহজেই তার এই লেখাগুলোর মাধ্যমে তাকে খুঁজে পাবে। আর এর মধ্যে দিয়েই প্রায় 6 দিন পার হয়ে যায়।
ইউসি তখনও পর্যন্ত এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সে আসলেও এই বন থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। পাশাপাশি সে কেভিনকে খুঁজে বের করার খুবই চেষ্টা করে। এই মুহূর্তে আমরা একটা দৃশ্য দেখতে পারি। বড় একটি গাছ পেয়ে সে উপরে উঠতে শুরু করে। গাছে থাকা একটা বিষাক্ত সাপ সে ফেলে দেয়। গাছের ফলটি সে পেরে খেতে থাকে। আর এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে তার অবস্থা কতটা করুণ ছিল। খাবারের চাহিদা মেটানোর জন্য এখন তাকে সাপের সাথেও সংগ্রাম করতে হচ্ছে। মানে এখন তার জীবন অনেকটা আদিম যুগের মানুষের মতো হয়ে গেছে। জীবন রক্ষার জন্য সে পুরোপুরি এখন প্রকৃতির উপর নির্ভরশীল। এভাবে সারাদিন অনেক ঘোরাঘুরির পরে রাত হলে একটা সুরক্ষিত জায়গায় কাটিয়ে দেয় সে। এখন ইউসি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সামনে যা তা দেখতে শুরু করে, মানে যেটাকে হ্যালোসিনেট বলে। কখনো স্বপ্নে সে নিজেকেই দেখছে, কখনো বা আবার তার সামনে মার্কাসকে সে দেখতে পারে। এই অবস্থাতে সে ঘুমও ঠিকমতো দিতে পারছে না। রাত হলে সে আশেপাশে পশু পাখির খুবই ভয় পাচ্ছিল, কারণ অ্যামাজনের একটা সামান্য পিঁপড়াও অনেক বিষাক্ত হতে পারে। হঠাৎ এক রাতে সে দেখতে পারে একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। ইউসি তখন বুদ্ধি করে একটা স্প্রের মাধ্যমে আগুন জ্বালিয়ে তাকে সরিয়ে দেয়। এবারের বারে সে বাঘের হাত থেকেও বেঁচে যায়। পরদিন সকালবেলায় ইউসির মাথায় অনেক ব্যথা হতে শুরু করে। এ সময় কপালের একটি অংশ তার ফুলে গিয়েছিল। চামড়ার নিচে কি যেন হাঁটছে বলে দেখা যাচ্ছিল। আর এটা ছিল সেই অ্যামাজনের যোগ, যেটা হয়তো কোনোভাবে স্কিনের নিচে ঢুকে গিয়েছে। তারপর থেকে সেই যোগ সেখানেই বসবাস করতে শুরু করেছে। আর এটার কারণেই তার এখন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। এখন সে কোনোভাবে আর মাথা ব্যথা সহ্য না করে কপাল কেটে সে যোগটা বের করে। আর এই যোগটা কিন্তু আমাদের দেশের স্বাভাবিক সে যোগ না, এটা ছিল অ্যামাজনের ভয়ঙ্কর একটি যোগ। ইউসি এরপরেও হাঁটতে শুরু করে। জঙ্গলের সামনে সে যা কিছু পাচ্ছে শুধু খেয়েই যাচ্ছে। ক্ষুধা নিবারণের জন্য এছাড়া তার কাছে আর কোনো পথই খোলা ছিল না। এত কিছুর পরেও সে দিন দিন শুধু দুর্বল হয়ে পড়ছে। তার বেঁচে থাকার সময় যেন একদমই ফুরিয়ে আসছিল। ম্যাপ বের করে সে তার অবস্থান জানার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাজ করে না। এত গভীর জঙ্গলের ম্যাপও তার মাথায় কোনোভাবে ধরছিল না। পুরো জঙ্গলের চারদিকে এভাবে ঘুরতে ঘুরতে মার্কাসের মতো তার পায়েও ঘা দেখা দেয়। আর সেটা চেক করতে করতে হঠাৎ মাটিতে একটা পায়ের ছাপ সে দেখতে পারে। পায়ের ছাপ দেখে সে খুবই খুশি হয়, ভাবে অবশ্যই আশেপাশে কেভিন আছে। তাই সে চিৎকার করে কেভিনকে ডাকতে শুরু করে। এরপরও কারো কোনো সাড়া শব্দ সেখানে নেই। কিছুক্ষণের মধ্যে তার সামনে থাকা একটা পাথরের উপরে দুটি ডিমের খোসা দেখতে পারে সে। আর এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়, কারণ কিছুক্ষণ আগে ডিম খেয়ে ডিমের খোসা সে নিজেই এখানে ফেলেছিল। মানে তো আপনারা বুঝতেই পারছেন, একই জায়গায় সে বারবার ঘোরাঘুরি করছে, যেটা সে বুঝতে পেরে প্রচণ্ড রেগে যায়। সে তখন ভাবে কেন সে কার্লের কথা শুনল না। মার্কাসের মতো সেও যদি কার্লের সাথে ফেরত যেত তাহলে সেটাই সবচেয়ে ভালো ছিল। পাশাপাশি তার পরিবারের কথাও মনে পড়তে থাকে। আর এসব মিলে সে একদমই ভেঙে পড়ে। রাত হলে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টিতে সে নদীর স্রোত আরও বেড়ে যায়। তার হাতে তাদের ধর্মের একটা বই ছিল, যেটা ধরে সে সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করতে থাকে। অন্যদিকে নদীর পাড়ে থাকা কিছু লোকজন কেভিনকে দেখে। সেখান থেকে তাকে তারা উদ্ধার করে নেয়। এরপর কেভিন সেখানে ফরেস্ট অফিসারকে সবকিছু জানিয়ে দেয়। পাশাপাশি সে তার বন্ধুদের খোঁজার জন্য বলতে থাকে। কেভিনের কথা শোনার পর সেখানকার একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে পুরো জঙ্গল তাকে খোঁজা হয়, কিন্তু কোথাও ইউসিকে সে খুঁজে পায় না। আর এভাবে খুঁজে ইউসিকে পাওয়ার কথাও না। জঙ্গলটা এতটাই ঘন যে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। চারদিকে শুধু সবুজের সমারোহ। কিন্তু এ সময় ইউসি কিন্তু সেই হেলিকপ্টার ঠিকই দেখতে পারে। ইউসি তখন বেশ চিৎকার করতে থাকে, কিন্তু হেলিকপ্টারে থাকা কেউই তাকে কোনোভাবে দেখতে পারে না। ফিরে আসার পর ফরেস্ট অফিসার কেভিনকে বলে যে 3 সপ্তাহ থাকার পর এত বড় জঙ্গলে কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে না। ভয়ঙ্কর এই জঙ্গল এতদিনে তাকে হয়তো গ্রাস করে ফেলেছে। তাই আমার কাছে মনে হয় যে তাকে খোঁজা একদমই বৃথা একটা চেষ্টা। সবচেয়ে ভালো হয় সবকিছু ভুলে আপনি আপনার বাসায় চলে যান। কিন্তু কেভিন তার কথা কোনোভাবে শুনছিল না। সে বলে যে কোনোভাবে হোক আমি ইউসিকে বের করে নিয়ে আসব। আমার বিশ্বাস ইউসি এখনো পর্যন্ত বেঁচে আছে। সিনটি শিফট হলে আমরা ইউসিকে দেখতে পারি। ইউসি এখন আদিবাসী একটা মেয়েকে খুঁজে পায়। জঙ্গলের মাঝে যেখানে কারো খোঁজ নেই সে কিনা তখন একটা মেয়ের সন্ধান পায়। কেমন যেন আজগুবি মনে হয়, তাই না? প্রথমে সে মেয়েটা ইউসিকে দেখে অনেক ভয় পায়, কিন্তু দুজনের সাথে মেশার পর অনেকটা স্বাভাবিক হয়ে আসে সে। মেয়েটা কিন্তু ইউসির কোনো কথাই বুঝতো না, কিন্তু সে সবসময় ইউসির সাথেই কথা বলতো। তো যাই হোক, তারা দুজনের কথা না বুঝলে এতদিন পরে অন্তত কথা বলার মানুষ তো সে পেয়েছে। এমনিতে ইউসি একা থাকতে থাকতে পুরোপুরি মানসিক রোগী হয়ে গেছে। আর এই সময় মেয়েটাকেও দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটাও হয়তো জঙ্গলে কোনোভাবে হারিয়ে গেছে। সে নিজেও বেঁচে থাকার জন্য সার্ভাইভ করছে। ইউসি তখন সে মেয়েকে সাহস দিতে থাকে, বলে যে একদিন আমরা এই জঙ্গল থেকে ঠিকই বের হয়ে যাব। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। এত কিছুর পরেও তখন মেয়েটা একটা কথাও বলছিল না। হঠাৎ এই মুহূর্তে আমরা বুঝতে পারি যে ইউসি এতক্ষণ পর্যন্ত যে মেয়েটাকে দেখছিল সেটা শুধুমাত্র তার কল্পনা ছিল। এখন সে এতটাই দুর্বল হয়ে গেছে যে সে বড় বড় হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। আর এটা কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল একটা প্রবলেম। মানুষ খারাপভাবে যদি একা হয়ে পড়ে তখন নিজেরও অজান্তে একটা চরিত্রের জন্ম দেয়, যে চরিত্রের কিন্তু বাস্তব কোনো রূপ হয় না। ইউসির সাথে এখন সেটাই ঘটছে। কোনো সময় ইউসি নিজেও বুঝতে পারে যে এগুলো সব তার কল্পনা হলেও তার তো সময় ঠিকই কাটছে। যাই হোক, রাত গড়িয়ে যখন সকাল হয় তখন কিন্তু সে আবারও হাঁটতে শুরু করে। আর হাঁটতে হাঁটতে একটা সময় সে চোরাবালির মধ্যে আটকে যায়।
চোরাবালি থেকে সে যতটাই চেষ্টা করছিল বের হয়ে আসার জন্য, ঠিক ততটাই সে ডুবে যাচ্ছিল। আর এটা তো চোরাবালির কমন একটা ইস্যু। এখন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, গল্পে যা কিছু দেখছেন এই সব কিছু কিন্তু একটা ব্যক্তির সাথে সত্যি সত্যি ঘটেছিল। শুরুতেই কিন্তু বলেছিলাম এটা একটা মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনার উপরে নির্মিত একটি মুভি। তো যাই হোক, এ সময় ইউসি সে কাদাতে প্রায় গলা পর্যন্ত ডুবে যায়। শেষমেশ পাশে থাকা একটি ডাল ধরে সেখান থেকে সে উঠে আসে। আর ওখানে যদি কোনো ডাল না থাকতো তাহলে অবশ্যই এই কাদাতেই ডুবে সে মারা যেত। কাদা থেকে উঠে আসার পর সে একদমই নিস্তেজ হয়ে পড়ে। শরীরে যেন অবশিষ্ট আর কোনো শক্তি ছিল না তার। কিন্তু তখনও পর্যন্ত মন থেকে একদমই সে ভেঙে পড়ে না। সে হামাগুড়ি দিতে দিতে একটি গাছের সামনে যায়। সে গাছে তখন অনেকগুলো বিষাক্ত পিঁপড়া ছিল। গাছটি স্পর্শ করা মাত্র সেই পিঁপড়াগুলো তাকে কামড়াতে শুরু করে। সত্যি বলতে সে নিজে থেকেই এই পিঁপড়াগুলোর কামড় খাচ্ছিল। অ্যামাজন জঙ্গলের পিঁপড়া বলে কথা। পিঁপড়ার প্রচণ্ড বিষে সে চিৎকার করতে শুরু করে। আর এটা সে নিজে থেকে করেছিল শুধুমাত্র একটা কারণে, সে তো একদমই নিস্তেজ হয়ে পড়েছে। তাই সে ভেবেছিল যে পিঁপড়ার কামড়ের যন্ত্রণায় সে আবারও উঠে দাঁড়াবে। তার এই ট্রিক্স অনেকটাই কাজে লেগে যায়। যদিও এতগুলো বিষাক্ত পিঁপড়ার কামড় খাওয়ার পরে তার অবস্থা আরও বেশি বেগতিক হয়ে যায়। সে তখন তার চেনা মানুষগুলোকে সামনে হ্যালোসিনেট করতে শুরু করে। তার তখন বারবার মনে হতে থাকে কেউ একজন তাকে ইন্ধন দিচ্ছে, তাকে বলছে তুমি অবশ্যই পারবে, কারণ তোমাকে পারতেই হবে। অন্যদিকে কেভিন একটি মাঝির কাছে যায়, যে এই বন সম্পর্কে খুবই ভালো ধারণা রাখে। কেভিনের কাছ থেকে সবকিছু শোনার পর সে মাঝি তাকে জানায় যে তার বন্ধুকে খুঁজতে যাওয়া মানে একটা বৃথা চেষ্টা করা। এতদিনে অবশ্যই তার বন্ধু মারা গেছে, কারণ এমন ভয়ঙ্কর জঙ্গলে কেউ এতদিন বেঁচে থাকতে পারে না। কেভিন তখন মাঝিকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। যাই হোক, মাঝি শেষ মুহূর্তে তার কথায় যেতে রাজিও হয়ে যায়। আর এই মাঝি না গেলে কিন্তু অন্য কেউই সেই পথে আর যেতে পারত না, কারণ একমাত্র এই ব্যক্তি সেই পথ ভালোভাবে চেনে। অন্যদিকে ইউসি কাঠ দিয়ে ওয়াই তৈরি করে। এটা তার নামের প্রথম অক্ষর। সে এটা তৈরি করেছে সিগন্যাল তৈরি করার জন্য। কেউ এদিক দিয়ে গেলে এই নিশানা দেখলে বুঝতে পারবে যে এখানে কোনো মানুষ আছে। এই মুহূর্তে একটি কচ্ছপ ইউসির দিকে আসতে থাকে। ইউসি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তারপরেও সে কচ্ছপটার কোনো ক্ষতি করে না, কারণ সে জানে একটা জীবনের মূল্য কতটুকু। সে তার জীবন বাঁচানোর জন্য কি না করছে, তাই নিজের ক্ষুধা মেটানোর জন্য সেই প্রাণীটাকে সে এখন মারতে চাচ্ছে না। ইউসি আকাশের দিকে তাকিয়ে দুই হাত বাড়ায়, সৃষ্টিকর্তাকে সে ধন্যবাদ জানায়। এত কিছুর পরেও এত ভয়ানক জঙ্গলের মধ্যে সে এখনো বেঁচে আছে। অবশ্যই সৃষ্টিকর্তার ইশারাতেই সে এইভাবে বেঁচে থাকতে পেরেছে। অন্যদিকে কেভিন দুদিন ধরে সেদিক দিয়ে ঘোরাঘুরি করছে। শেষ মুহূর্ত সেই জায়গাতে সে পৌঁছে যায় যেখানে ইউসি ওয়াই লিখে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সময় সেখানে ইউসি ছিল না। মাঝি তখন বলে এর চেয়ে গভীরে যাওয়া তার পক্ষে আর সম্ভব না, কারণ এরপরের পথগুলো খুবই ভয়ঙ্কর। কেভিন তখন তার কথা শুনে বুঝতে পারে যে ফিরে যাওয়াটাই প্রয়োজন, কারণ অভিজ্ঞ ব্যক্তিদের কথা না শুনে এর আগে তারা অনেক বড় সমস্যায় পড়েছে, যেটার জন্যই সে ইউসিকে হারিয়েছে। তাই তারা ব্যাক করতে থাকে। কিন্তু এই মুহূর্তের নৌকাটা কিছু দূর যাওয়ার পর ইউসি সবকিছু শুনতে পারছিল। সে তখন মানুষের উপস্থিতি বুঝতে পারে। সে তখন গড়িয়ে গড়িয়ে সামনের দিকে আসতে থাকে। নৌকাসহ দুজনকে সে দেখতেও পারে। চিৎকার করে তাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু চিৎকার করার মতো অবশিষ্ট শক্তিও তার ছিল না। এতে তার কণ্ঠস্বর কেভিন পর্যন্ত আর পৌঁছায় না। ইউসি ভাবতে থাকে বেঁচে থাকার শেষ ভাগ্যটুকুও হয়তো তার এখন শেষ হয়ে যাচ্ছে। হয়তো এই জঙ্গলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সে অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে তাদেরকে দেখতে থাকে। কিন্তু এই সময় কেভিন আবারও পিছন দিকে তাকায়। হঠাৎ সে ইউসিকে দেখে ফেলে। আনন্দে সে তখন চিৎকার করতে শুরু করে। শেষ পর্যন্ত তার বন্ধুকে সে পেয়ে গেছে। বিধ্বস্ত ইউসিকে দেখে সঙ্গে সঙ্গে নৌকাকে সে ঘুরিয়ে নেয়। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে। শেষ পর্যন্ত অ্যামাজনের গভীর জঙ্গলে 19 দিন যাবৎ মৃত্যুর সাথে লড়াই করার পর সে ফিরে আসে। কেভিন তখন ইউসিকে লোকালয়ে নিয়ে আসে। আশেপাশের লোকজন ইউসিকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ ওই গভীর জঙ্গলে কেউ একবার হারিয়ে গেলে কখনো কোনোদিন ফিরে আসেনি। সেখানে ইউসি একা মানুষ হয়ে 19 দিন বেঁচে ছিল। লোকজন তখন তাকে চারদিক থেকে ঘিরে নেয় এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। মুভিটির গল্প তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু কাল এবং মার্কারকে কিন্তু আর পাওয়া যায় না। জানা যায় পরবর্তীতেও তাদের দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। আসলে সৃষ্টিকর্তা কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন সেটা আমরা কেউই জানি না। সবকিছুই একমাত্র তারই হাতে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।